আচ্ছা দেখো, দেখো এর আগের দিন আমরা 25টা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করেছিলাম। আজকে আমরা আরো কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। তো দেখো, এখানে প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে, দেখো আমাদের অনেকের ক্ষেত্রে কি হয়, একটু উচ্চারণের সমস্যা হয়, তাই না? তো তার জন্য আমি চেষ্টা করছি তোমাদের এই উচ্চারণটাকেও ঠিক করাতে, তার সাথে সাথে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলোকেও ভালো মতো পড়িয়ে দিতে। তো তার জন্য প্রথমে আমি এক কাজ করেছি এখানে, যে এদের যে উচ্চারণ বিধি, অর্থাৎ কোন ওয়ার্ডটার কি ধরনের প্রনাউন্সিয়েশন হবে, তার যে উচ্চারণ হবে সেটা আমি লিখে দিয়েছি। প্রথমে দেখো এখানে, তো এখানে যে কয়েকটা আছে প্রত্যেকটাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে, প্রত্যেকটা হচ্ছে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি, না হলে স্বভাব, না হলে আচরণ, এই বিষয়গুলোকেই বোঝাবে। যেমন প্রথম যেটা আছে সেটা দেখো, এখানে লেখা আছে কি, প্রথমে প্রনাউন্সিয়েশনটা দেখো কি লেখা আছে, বিপ লিও ফাইল। প্রনাউন্সিয়েশনটা কেমন হবে? বিপ লিও ফাইল, এই ধরনের প্রনাউন্সিয়েশন হবে। তো আমি বাংলায় লিখে দিয়েছি বিপ লি ও ফাইল, বিপ লিও ফাইল, এটা প্রনাউন্সিয়েশন হবে বিপ লিও ফাইল। পরের প্রনাউন্সিয়েশনটা কি হবে, উচ্চারণটা কি হবে দেখো, এ পি কিউর, এপি কিউর, এই ধরনের প্রনাউন্সিয়েশন হবে। কি হবে? এপি কিউর। পরের প্রনাউন্সিয়েশনটা দেখো কি আছে, স্টো ই সিজম, স্টোইসিজম, স্টোইসিজম। পরটা দেখো, ভার্সাটাইল, এটার প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ হয়ে যাবে ভার্সাটাইল। এফিমিনেট, এফেমিনেট। পরটা হচ্ছে টিআইটি মিট, টি মিট। পরের প্রনাউন্সিয়েশনটা দেখো, দেখো এটা এসও এম, এটাকে আমরা সোম উচ্চারণ করব না, হ্যাঁ? সোম, এই প্রনাউন্সিয়েশনটা এটার আসবে না, এটার উচ্চারণটা সোম আসবে না, এটার উচ্চারণ আসবে সম, সম নীল ও কুইস্ট, সাম নীল ও কুইস্ট, সাম নীল ও কুইস্ট, সাম নীল ও কুইস্ট, এ ধরনের আসবে। তো যাই হোক, এটার কোনটার কি প্রনাউন্সিয়েশন হবে সেই প্রনাউন্সিয়েশনগুলো আমরা দেখলাম। এখন আমরা এখানকার প্রত্যেকটা ওয়ার্ডের, এখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ডিটেলসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলি দেখব। প্রথমে দেখো, আমি এটার প্রনাউন্সিয়েশন কি করেছি বললাম একটু আগে, বিবলিও ফাইল, বিবলিও ফাইল, তাই না? প্রথমে দেখো, এখানে যে বিবলিও ফাইল রয়েছে, এই বিবলিও ফাইল শব্দটা কোথা থেকে আসছে? এই শব্দটা আসছে একটা গ্রিক শব্দ থেকে, বিবলিয়ন, আর হচ্ছে ফাইলস বা ফিলস থেকে আসছে। বিবলিয়ন, বিবলিয়ন কথার অর্থ হচ্ছে বই, ফাইলস কথার অর্থ হচ্ছে ভালোবাসা, অর্থাৎ বইয়ের প্রতি ভালোবাসা। বইয়ের প্রতি ভালোবাসা থেকে এই শব্দটাই আসছে বিবলিও ফাইল। এই বিবলিয়ন থেকে আসছে হচ্ছে বিবলিও ফাইল, আর এই বিবলিয়ন, বিবলিও, বিবলিয়ন আর ফাইলস থেকে আসছে বিবলিও ফাইল, যার মানে হচ্ছে বইকে ভালোবাসা। অর্থাৎ এখানে বলা হচ্ছে, যিনি বই পড়তে ভালোবাসেন, কিংবা বইকে, বইয়ের কালেকশন রাখতে ভালোবাসেন, ধরো বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন তার কাছে রয়েছে এবং বই পড়তেও তিনি ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন, এই ধরনের বিষয়কে বা ব্যক্তিকে বলা হয় বিপ্লিও ফাইল। এটা হচ্ছে বিপ্লিও ফাইল, অর্থাৎ যিনি বই প্রেমী, এক কথায় আমরা যদি বলতে চাই, যিনি হচ্ছে বই প্রেমী, তিনি হচ্ছেন বিপ্লিও ফাইল, বই প্রেমী। তাহলে বিপ্লিও ফাইল কথাটার অর্থ কি? বিপ্লিও ফাইল কথাটার অর্থ হচ্ছে বই প্রেমী, ঠিক আছে? তাহলে বিপ্লিও ফাইল কথার অর্থ হচ্ছে বই প্রেমী। ব্যাপারটা হচ্ছে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি যে বিপ্লিও ফাইল শব্দটা কি করে ইউটিলাইজ করা হয়। দেখো এখানে আছে বই প্রেমী হওয়ায়, কি হয়? বই প্রেমী হয়, অর্থাৎ বিপ্লিও ফাইল হয়, আকাশ তার সব টাকা বই কেনার পেছনে খরচ করে। যেহেতু আকাশ হচ্ছে বই প্রেমী, তার জন্য আকাশ কি করছে? তার সমস্ত টাকা বই কেনার পেছনে খরচ করে দিচ্ছে। তো এটাকে যদি আমরা লিখি, তাহলে আমাদের লিখতে লাগবে এই ধরনের, অ্যাস এ বিপ্লিও ফাইল, অ্যাস এ বিপ্লিও ফাইল, অ্যাস এ বিপ্লিও ফাইল, মানে বই প্রেমী হয়। এই যে এখানে বিপ্লিও ফাইল শব্দটা আমি ইউজ করেছি, অর্থাৎ বই প্রেমী হয়,
কি হলো? বইপ্রেমী হওয়ায় আকাশ আকাশ স্পেন্ডস মানে খরচ করে, স্পেন্ডস অল হিস মানি, তার সমস্ত টাকা অর্থাৎ তার সমস্ত অর্থ সে খরচ করে কিসে? বই কেনার পেছনে। অন বাইং অন বাইং বুকস অন বাইং বুকস বই কেনার পেছনে তার সমস্ত টাকা কি করে? খরচ করে। তো যাই হোক, বুঝতে পেরেছো সবাই বিপ্লিওফাইল। এই বিপ্লিওফাইল কথাটার অর্থ কি বলো বলো বলো? বই প্রেমী, যারা বই পড়তে ভালোবাসে এবং বইয়ের কালেকশনকে, বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখে, তাদেরকে বলা হয় বিপ্লিওফাইল। সবার বোঝা গেছে? বলো বিপ্লিওফাইল শব্দটার অর্থ সবাই বুঝতে পেরেছো? বিপ্লিওফাইল, রাইট। এবার আমরা করব এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে এপিকিউর। এপিকিউর এই উচ্চারণটা। দেখো এপিকিউর মানে কি রকম? যারা বলতে গেলে খাদ্য রসিক বলতে পারো। খাদ্য রসিক যারা বিশেষ করে ভালো খাবার তার পছন্দ, কিংবা ভালো কোনো ড্রিঙ্ক তার পছন্দ, পানীয়, বা মানে মোট কথা হচ্ছে যার যিনি জীবনের ইন্দ্রিয়গত আনন্দ উপভোগ করতে পছন্দ করেন, তাকে বলা হয় এপিকিউর। যেমন একটা এক্সাম্পল আমরা যদি দেখি, ভোগবাদী বা খাবারের সমজদার ব্যক্তিটি, অর্থাৎ ভোগবাদী অর্থাৎ খাবারের প্রতি তার একটা কি আছে? টান আছে, ভালো খাবারের প্রতি, তাদেরকে আমরা বলবো এপিকিউর। বা কোনো অন্য কোনো বিষয়ের উপর তার ভালো একটা টান আছে, তখন সেটাকে আমরা বলবো এপিকিউর। ঠিক আছে? এপিকিউর। তো এপিকিউর হওয়ায় অর্থাৎ খাবারের সমজদার ব্যক্তিটি কি করলো? কেবল ভালো খাবার উপভোগ করতে সেরা রেস্তোরাঁগুলোতে যায়। সেরা রেস্তোরাঁগুলোতে যায় কেন? কারণ ভালো রেস্তোরাঁতে যদি যায়, সেরা রেস্তোরাঁর মধ্যে যায়, তাহলে ভালো ভালো খাবার পাবে। তো তার জন্য, অর্থাৎ মোট কথা সে ভালো খাবারের পিপাসু, তখন তাকে আমরা কি বলবো? এপিকিউর বলবো। ঠিক আছে? তাহলে এটার বাংলা যদি আমরা বলি, এটার বাংলা এরকম হচ্ছে ভোগবাদী। ভোগবাদী। এপিকিউর কথার অর্থ হচ্ছে ভোগবাদী, বা এটাকে আমরা আরেকটা অর্থ বলতে পারি ইন্দ্রিয় ইন্দ্রিয় সুখভোগী। ইন্দ্রিয় সুখভোগী আমরা এটাকে বলতে পারি, ইন্দ্রিয় সুখভোগী। তো এখানে যদি আমরা ইউজ করি ভোগবাদী বা খাবারের সমজদার ব্যক্তিটি কেবল ভালো খাবার উপভোগ করতে সেরা রেস্তোরাঁগুলোতে যান, তখন এটাকে আমরা ইংরেজিতে কি করব? এখানে লিখব দ্য এপিকিউর দ্য এপিকিউর দ্য এপিকিউর only visits the epicure only visits কোথায় ভিজিট করে? টপ। আচ্ছা, রেস্তোরাঁর ইংরেজি কি বলো? কেউ বলতে পারবে রেস্তোরাঁর ইংরেজি? রেস্তোরাঁর ইংরেজি কেউ আমাকে বলো। রেস্তোরাঁর ইংরেজি হচ্ছে রেস্টুরেন্টস। রেস্টুরেন্ট তোমরা বলো না, রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টকে বাংলায় বলা হয় রেস্তোরাঁ। তো যাই হোক, আমরা ইংরেজির সাথে ভালো পরিচিত, রেস্টুরেন্ট। তবে রেস্টুরেন্ট বানানটা একটু দেখবে ঠিকঠাক করে, RESTAURANTS, রেস্টুরেন্টস। টু এনজয় ফাইন ফুড তো যাই হোক, এখানে এপিকিউর কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগী বা ভোগবাদী। তো দুটো আমরা পড়লাম। একটা হচ্ছে বিবলিওফাইল, যেটার নাম মানে হচ্ছে বই প্রেমী, যে বইকে ভালোবাসে এবং বই পড়তে ভালোবাসে এবং বইয়ের কালেকশন রাখতে ভালোবাসে, সেটা হচ্ছে বিবলিওফাইল। এপিকিউর মানে আমরা পড়লাম ইন্দ্রিয় সুখভোগী বা ভোগবাদী। তো পরে দেখো এটার প্রনাউন্সিয়েশন কি হবে, এটা উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে স্টোইসিজম। স্টোইসিজম, হ্যাঁ, স্টোইসিজম। স্টোইসিজম বিষয়টা কিরকম? স্টোইসিজম ব্যাপারটা এরকম হচ্ছে উদাসীন, মানে ভালো মন্দ, সুখ বেদনা, আনন্দ, এগুলার বিষয়ে সে পুরোপুরি বিচলিত না, মানে কোনোরূপ কোনো বিচলিত না। ধরো প্রবলেম আসছে লাইফে,
কিন্তু তারপরেও তার মুখে হাসি, বা সুখ আছে তবু হাসি, ব্যাপারটা এইরকম। মানে ব্যাপারটা হচ্ছে তার দুঃখ সুখ আনন্দ বেদনা এগুলা তাকে বিচলিত করতে পারে না। এই ধরনের বিষয়কে বলা হবে, এই ব্যক্তিকে বলা হবে স্টোইসিজম, স্টোইক পার্সন বলা হয়। অর্থাৎ উদাসীন, এক কথায় আমরা বলতে পারি উদাসীন। তাহলে কি হলো, জীবনের সুখ বা দুঃখ, আনন্দ বা বেদনা কোনো কিছুতেই বিচলিত না হয়ে সমানভাবে মেনে নেওয়ার যে মানসিক অবস্থা, এটাকেই বলা হবে স্টোইসিজম। যেমন স্টোইসিজম কথার অর্থ তাহলে কি দাঁড়ালো, স্টোইসিজম কথার অর্থ দাঁড়ালো এরকম উদাসীন, মানে কোনো যায় আসে না আর কি, ব্যাপারটা এরকম। আমরা বলি না ওর কোনো যায় আসে না, ও সমস্ত কিছুতেই হ্যাঁ উদাসীন থাকে। তো যাই হোক, উদাসীন, উদাসীনতা, স্টোইসিজম কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি উদাসীনতা। স্টোইসিজম কথার অর্থ হচ্ছে উদাসীনতা। ঠিক আছে, তো দেখো এখানে লেখা আছে চাকরি হারানোর পরেও সে চরম উদাসীনতা বা ধৈর্য দেখেছিল। আর চাকরি হারিয়ে হারিয়ে ফেলছে, ঠিক আছে, চাকরি তার চলে গেছে, কিন্তু তারপরও সে সেটা বিষয়ে নিয়ে কোনোরূপ কোনো টেনশনই করছে না, কোনো চাপই তার নাই, সে পুরোপুরি সেই বিষয়টাতে কি উদাসীন। তো এইখানে আমাদের লাগবে হি শোড গ্রেট স্টোইসিজম, সে কি দেখাচ্ছে, স্টোইসিজম দেখাচ্ছে, অর্থাৎ উদাসীনতা দেখাচ্ছে। হি শোড গ্রেট স্টোইসিজম ইভেন, যদিও আফটার লসিং হিস জব, তার চাকরি হারানোর পরও সে কি দেখাচ্ছে, চরম উদাসীনতা বা ধৈর্য দেখাচ্ছে। তাহলে স্টোইসিজম কথার অর্থ কি, স্টোইসিজম কথার অর্থ হচ্ছে উদাসীনতা, উদাসীনতা। বুঝতে পেরেছ আশা করি। তারপরে এই উচ্চারণটা কি হবে, এই উচ্চারণটা হবে ভার্সাটাইল, ভার্সাটাইল। আচ্ছা, ভার্সাটাইল মানে ব্যাপারটা এইরকম, মানে একই সাথে অনেক কয়েকটা বিষয়ে পারদর্শী, তখন সেটাকে আমরা বলবো ভার্সাটাইল। মানে এমন একজন ব্যক্তি যিনি একাধারে অনেক রকমের কাজে পারদর্শী। অর্থাৎ এক কথায় আমরা যদি বলতে চাই যার মধ্যে নানামুখী প্রতিভা রয়েছে, তাকেই আমরা বলবো ভার্সাটাইল। তাহলে ভার্সাটাইল কথার অর্থ হচ্ছে বহুমুখী প্রতিভাধর। ভার্সাটাইল কথার অর্থ হচ্ছে বহুমুখী বহুমুখী প্রতিভাধর, প্রতিভাধর। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ভার্সাটাইল। যেমন এক্সাম্পলে যদি আমরা দেখি ভার্সাটাইল শব্দটা কোথায় আমরা ইউজ করতে পারি, কিভাবে, তিনি একজন বহুমুখী প্রতিভাধর অভিনেতা যিনি কমেডি এবং সিরিয়াস চরিত্র, মানে দুটাই, কমেডিও করতে পারেন আবার সিরিয়াস কোনো চরিত্র দুই করতে পারেন। তার মানে কি ভার্সাটাইল হয়ে গেল, তার দুই দিকে কি আছে, তার দুই দিকে নলেজ আছে, কিংবা তার দুই দিকে প্রতিভা রয়েছে। তখন আমরা বলবো হি ইজ এ ভার্সাটাইল অ্যাক্টর, হি ইজ এ ভার্সাটাইল, হি ইজ এ ভার্সাটাইল অ্যাক্টর। সে কি ধরনের অ্যাক্টর, সে হচ্ছে ভার্সাটাইল অ্যাক্টর, অর্থাৎ বহুমুখী প্রতিভাধর অভিনেতা। হু ক্যান ডু, যে করতে পারে, বোথ, দুটাই, কি কমেডি অ্যান্ড সিরিয়াস রোলস, সে কমেডি এবং সিরিয়াস রোলস দুটাই করতে পারে, অর্থাৎ ভার্সাটাইল। এক কথায় আমরা বলতে পারি বহুমুখী প্রতিভাধর। তাহলে ভার্সাটাইল কথার অর্থ কি, ভার্সাটাইল কথার অর্থ হচ্ছে যার একই সাথে অনেক কয়েকটা প্রতিভা রয়েছে, তাকে আমরা বলবো ভার্সাটাইল বা বহুমুখী প্রতিভাধর। নেক্সট দেখো হচ্ছে এটার প্রোনাউন্সিয়েশন কি হবে, এটার প্রোনাউন্সিয়েশন হবে ইফেমিনাট, ইফেমিনাট। তবে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, ইফেমিনাট। ইফেমিনেট আর কিছু না, ইফেমিনেট ব্যাপারটা হচ্ছে এইরকম, কিছু পুরুষ এরকম থাকে যাদের স্বভাবটা মেলই থাকে, তাই না, বা তাদেরকে বলা হয় ইফেমিনেট। যেমন কোনো পুরুষের আচরণ, কথাবার্তা বা স্বভাব যদি নারীদের মতো কোমল বা মেলই হয়, তখন সেটাকে বলা হবে ইফেমিনেট। যেমন একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো, তার মেইলি গলার আওয়াজের জন্য কিছু মানুষ তাকে খেপাতো। মানে হয় না এরকম, মানে কোনো পুরুষের যদি মেইলি গলার আওয়াজ থাকে, তাহলে কিছু লোক বা কিছু মানুষ তাকে খেপায় আর কি, ব্যাপারটা এরকম। তার মেইলি গলার আওয়াজের জন্য কিছু মানুষ তাকে খেপাতো। তাহলে আমরা এটাকে যদি সেন্টেন্সে কনভার্ট করি, তাহলে আমাদের লিখতে লাগবে সাম পিপল, কিছু মানুষ, টিস্ট হিম,
খেপাতো, টিজ হিম, টিজ করা মানে খেপানো, টিজ হিম বিকজ অফ, কেন খেপাতো, কোন কারণে খেপাতো, হিজ এফেমিনেট ভয়েস, অর্থাৎ মেইলি গলার স্বর, তার এফেমিনেট ভয়েস। তাহলে এফিমিনেট, এটা কি হবে, এফেমিনেট, এফেমিনেট, এফেমিনেট ভয়েস। তাহলে এফেমিনেট কথার অর্থ কি বলো? এফেমিনেট কথার অর্থ হচ্ছে এটাকে কি বলা যাবে? এফেমিনেট কথার অর্থ, এফেমিনেট কথার অর্থ হচ্ছে তুমি বলতে পারো মেয়েলি স্বভাব, ঠিক আছে, মেয়েলি স্বভাবের, এফেমিনেট, মেয়েলি স্বভাবের, মেয়েলি স্বভাবের, এটা মানে হচ্ছে এফেমিনেট। তাহলে যতদূর পড়ালাম বুঝতে পেরেছো সবকটা? নেক্সট দেখো টিমিড, টিমিড প্রোনাউন্সিয়েশনটা কি হবে? টিমিড। টিমিড মানে হচ্ছে, এরপরে আর আমি আর লিখবো না, আমি জাস্ট বোঝানোর জন্য আমি 2-4টা এক্সাম্পল লিখে ওইভাবে দেখালাম। অ্যাকচুয়ালি তোমাদের খুব ফাস্ট আমি সিলেবাসটাকে কমপ্লিট করব, তার জন্য আমি সমস্ত কিছু স্ক্রিনের মধ্যে রেডি রেখে দিয়েছি, যাতে আমি কম সময়ের মধ্যে অনেক বেশি পড়াতে পারি তোমাদের, বুঝতে পারছো? তো তার জন্য আমি প্রত্যেকটা জিনিস রেডি করেই রেখে দিয়েছি। ফার্স্ট ফার্স্ট জাস্ট আমি এখানে বুঝিয়ে তোমাদের এটা সিলেবাসটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো, কেন কি যেহেতু সামনে অনেক কয়টা পরীক্ষা তোমরা কিন্তু পাবে। তো দেখো এখানে প্রথমে টিমিড, টিমিড বিষয়টা কি? টিমিড কথার অর্থ হচ্ছে ভীরু বা ডরপোক, ভীরু বা ডরপোক। বিষয়টা কীরকম? যার সাহসের অভাব রয়েছে, যে কোনো বিপদ বা কঠিন পরিস্থিতি দেখলেই সবসময় পালিয়ে যায় অর্থাৎ ভয় পায়, এই ধরনের বিষয়কে আমরা কি বলবো? টিমিড বা ডরপোক। এক্সাম্পল কি? এক্সাম্পল যদি আমরা বলি, যেমন একটা এক্সাম্পল আমি এখানে নিয়েছি, ভীরু কুকুরটি অর্থাৎ টিমিড ডগ, দ্য টিমিড ডগ মেঘ ডাকার সময় খাটের নিচে লুকিয়ে পড়েছিল। দ্য টিমিড ডগ হাইড আন্ডার দ্য বেড, মানে খাটের নিচে লুকিয়ে পড়েছিল, কখন? ডিউরিং দ্য থান্ডার, অর্থাৎ মেঘ ডাকার সময় ভীরু কুকুরটি যে খাটের নিচে লুকিয়ে পড়েছিল। তার টিমিড, তার টিমিড কথার অর্থ হচ্ছে ভীরু বা ডরপোক, এই কথাটার হচ্ছে ভীরু বা ডরপোক। পরে দেখো এটার প্রোনাউন্সিয়েশন কি হবে? সমনিলোকুইস্ট, সমনিলোকুইস্ট। আচ্ছা, সমনিলোকুইস্ট এই ওয়ার্ডটা আসছে সমনাস আর লোকুই থেকে। সমনাস কথার অর্থ হচ্ছে ঘুম, আর লোকুই কথার অর্থ হচ্ছে কথা, ঘুম, কথা, অর্থাৎ যিনি ঘুমে কথা বলেন, যিনি ঘুমে কথা বলেন, অনেকে আছে না ঘুমন্ত অবস্থাতে কথা বলে, তো সেটাকে আমরা বলবো সামনিল কুইস্ট, সামনিল কুইস্ট, ঠিক আছে? যেমন এক্সাম্পল, আমার ভাই ঘুমে কথা বলা ব্যক্তি অর্থাৎ সমনিল কুইস্ট, সে ঘুমের ঘরে তার পরীক্ষার ব্যাপারে কথা বলে। মাই ব্রাদার, মাই ব্রাদার ইজ এ সামনিলোকুইস্ট, অর্থাৎ ঘুমের ঘরে কথা বলা এই ধরনের ব্যক্তিকে সমনিলোকুইস্ট বলা। হি টক্স অ্যাবাউট হিজ এক্সাম ইন স্লিপ, সেই ঘুমের ঘরে, সেই ঘুমের ঘরে কিসের কথা বলে? পরীক্ষার কথা বলে, তা সমনিলোকুইস্ট। তো যাই হোক, যতদূর পর্যন্ত আলোচনা করলাম বুঝতে পেরেছো সবাই বলো? তাহলে আরেকবার আমি দেখিয়ে দিই। বিপ্লিওফাইল কথার অর্থ হচ্ছে বইপ্রেমী, যে বইকে ভালোবাসেন। এপিকিউর কথার অর্থ হচ্ছে ভোগবাদী। স্টোইসিজম মানে উদাসীনতা বা উদাসীন, মানে কোনো বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। আর ভার্সাটাইল মানে বহুমুখী প্রতিভাধর। আর এফেমিনেট কথা হচ্ছে মেইলি স্বভাবের। আর টিমিড মানে হচ্ছে ভীরু বা ডরপোক। আর এদিকে সমনিলোকুইস্ট এই কথাটার অর্থ হচ্ছে যে ঘুমের ঘরে কথা বলে। দেখো এতদূর পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো বলো? এতদূর পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড মনে আছে? এতদূর পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড মনে আছে কিনা বলো? আছে তো? তো এবার আমরা কোশ্চেন করি এই কয়েকটা ওয়ার্ডের উপর বেস করে, দেখি প্রশ্নগুলোর উত্তর করবে সবাই, হ্যাঁ আনসার করবে, বলবে। তো এখানে আমি, দাঁড়াও 1 মিনিট, হুম, চলো প্রথম প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার উত্তর করো প্রত্যেকে।
এই প্রশ্নটা। এ পার্সন হু লাভস, যে ভালোবাসে, কালেক্ট সংগ্রহ করে, অ্যান্ড হ্যাজ এ গ্রেট অ্যাফেকশন, মানে মহান একটা টান আছে কিসের, ফর বুকস, বইয়ের প্রতি একটা খুব টান আছে। যে ব্যক্তির বইয়ের প্রতি ভালোবাসা আছে, বইকে সংগ্রহ করে এবং আহ, বইয়ের প্রতি একটা মহান টান আছে, তাকে কি বলা হবে? ইজ কল্ড, অ্যান্ড তাকে কি বলা হবে বলো? বিব্লিওফাইল। বিবলিওফাইল, সেটাকে বলা হবে বিবলিওফাইল। এই বাকিরা বুঝতে পেরেছো? বাকিরা আনসার করো। বিবলিওফাইল যারা ক্লাস করছো, কি হবে? কি হবে বলো আনসার? হ্যাঁ দাদা, বিবলিওফাইল। হ্যাঁ, বিবলিওফাইল, ঠিক ঠিক বলেছো। মানে এখানেই ভাই তৈরি করে নিতে লাগবে বিষয়গুলিকে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নের উত্তর বলো। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভার্সাটাইল? ভার্সাটাইল কথাটার অর্থ কি? ভার্সাটাইল কথাটার অর্থ কি? পড়ো এবং উত্তর করো, বলো। পড়ো, সবাই পড়ো এবং উত্তর করো। ভার্সাটাইল কথাটার অর্থ কি? দাদা অপশন বি। অপশন বি, able to adapt or be adapted to many different functions or activities. হুম, ঠিকই বলেছো। মানে ভার্সাটাইল কথা হচ্ছে বহুমুখী প্রতিভা যার মধ্যে আছে, তাই না? অ্যাবেল টু অ্যাডাপ্ট অর অ্যাডাপ্টেড টু মেনি ডিফারেন্ট ফাংশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কাজ এবং কর্মকে সে কি করতে পারে? অ্যাডাপ্ট করতে পারে, অর্থাৎ অভিযোজিত করতে পারে, বা বিভিন্ন কাজের সাথে সে মানানসই, তখন সেটাকে বলা হবে ভার্সাটাইল। ঠিক। নেক্সট, নেক্সট কোশ্চেন করো। এই প্রশ্নের উত্তর বলো। এ ম্যান হু ইজ fastidious about his food and enjoys high quality food and drink is known as, যে এপিকিউর হবে। হ্যাঁ, এটা হবে এপিকিউর, যে হাই কোয়ালিটির স্যার অপশন এবং এ। ড্রিঙ্ক, হ্যাঁ, ড্রিঙ্কের দিকে আকৃষ্ট বেশি, সেই ব্যক্তিকে কি বলা হবে? এপিকিউর, অর্থাৎ ভোগ, ইন্দ্রিয় ভোগবাদী বলা হবে, ইন্দ্রিয় ভোগবাদী। ঠিক বলেছ। পরের প্রশ্নটার উত্তর ফটাফট করবে সবাই, এটার উত্তর করো। কোশ্চেন নাম্বার 4, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যান ইন্ডিভিজুয়াল হু টক্স ইন দেয়ার স্লিপ, একজন ব্যক্তি যে ঘুমের ঘরে কথা বলে, একজন ব্যক্তি যে ঘুমের ঘরে কথা বলে। অপশন বি হবে। স্যার অপশন বি। হ্যাঁ, অপশন বি, সাম নিলো কুইস্ট, সাম নিলো কুইস্ট, এটা হবে এটা রাইট অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এর আনসার করো। কেউ যদি বুঝতে না পারো বলবে, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 5, দ্য কোয়ালিটি অফ এন্ডিউরিং পেইন or hardship without a display of feelings and without complaint is called, ভালো কোশ্চেন, করো এটা। দাদা অপশন বি হবে। অপশন বি, হ্যাঁ, স্টোইসিজম, উদাসীন, 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 মানে কোনরূপ কোনো ফিলিংসে সে, মানে কোনরূপ কোনো কি করে, উইদাউট কমপ্লেন, কোনো কমপ্লেন না করে তার যে ফিলিংস, সেই ফিলিংসকে না দেখিয়ে, মানে কিছুই বলছে না, মানে সব কিছু সহ্য করে যাচ্ছে, মানে ব্যথা, পেইন, সেটাকে সহ্য করে যাচ্ছে। উদাসীন মানে তার যে কিছু একটা ঘটেছে, কিছু একটা হয়েছে, সে বিষয়ে তার কোনো ধ্যান ধারণাই নেই, এটাকে বলে স্টয়েসিজম। এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় থাকে, ঠিক আছে? তো তুমি যদি ওয়ান ওয়ান সাবস্টিটিউশনকে না বুঝে পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় উত্তর করতে পারবে না। তোমাকে বুঝতে লাগবে থিওরি, দেন কোশ্চেন করতে লাগবে। এটা হচ্ছে ওয়ান ওয়ান সাবস্টিটিউশন পারার একটা ভালো প্রসেস। তারপর দেখো পরের শব্দটার উত্তর করো। দেখো এটা কি হবে বলো। ফাইন্ড দ্য সিনোনিম অফ স্যার অপশন বি। টিমিড। স্যার অপশন বি। অপশন বি হবে। হ্যাঁ, টিমিড কেয়ারফুল। হচ্ছে ফিয়ারফুল, হ্যাঁ, একদম একদম, ভীরু বা ডরপক, একটু আগে আমরা পড়লাম, ফিয়ারফুল হবে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনের উত্তর বলো। কোশ্চেন নাম্বার 7, অপশন বি হবে। এ ম্যান, এ দাদা অপশন বি। অপশন বি একদম। এ ম্যান হু ইজ ওম্যানিশ, ওম্যানিশ কথার অর্থ হচ্ছে মেয়েলি, ইন ইস হ্যাবিটস, স্বভাবের দিক থেকে মেয়েলি, অ্যান্ড বিহেভিয়ার ইজ ডিসক্রাইবড অ্যাজ, মানে এই স্বভাবটাকে কিভাবে ডিসক্রাইব করা হয়?
এটাকে বলা হয় এফিমিনেট বা এফেমিনাট। এফেমিনাট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 দেখো, চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড ফ্রেজ উইথ এ সিঙ্গেল ওয়ার্ড। আন্ডারলাইনের মধ্যে যে ফ্রেজটা আছে সেটাকে তুমি, ভার্সেটাইল হবে। আন্ডারলাইন নাই, ইনভার্টেড কমার মধ্যে আছে। হ্যাঁ, আমি আন্ডারলাইন। Versatile. হি ইজ এ ম্যান Sir, option C, versatile. ভার্সেটাইল। হ্যাঁ, হি ইজ এ ম্যান অফ মেনি ডিফারেন্ট ট্যালেন্টস অ্যান্ড স্কিলস। এটা হবে ভার্সেটাইল, ঠিক। এটাকে ভার্সেটাইল বলা হবে। 9 নাম্বার, অ্যান্টোনিম। অ্যান্টোনিম কথার অর্থ হচ্ছে বিপরীত শব্দ। অফ স্টোইসিজম। স্টোইসিজমের বিপরীত মিনিং কি হবে? দাদা অপশন বি হবে, ইমোশনাল রেসপন্সিভনেস। ইমোশনাল রেসপন্সিভনেস। রেসপন্সিভনেস। আর বাকিরা? এটাই হবে। ইনডিফারেন্স কথার অর্থ উদাসীন। হ্যাঁ, ইনডিফারেন্স মানে উদাসীন। টলারেন্স মানে সহ্য করা, পেশেন্স বা ধৈর্য ধরা। স্টোইসিজমের মতনই ব্যাপারটা অনেকটা কানেক্ট হচ্ছে। লাস্ট ওয়ান করো, 10 নাম্বার। Fill in the blank. The young boy was too dash to ask the teacher for help, so he sat quietly in the corner. টিমিড হবে। Sir, C, Timid. The young boy was too timid, মানে এত ভীরু, to ask the teacher for help, মানে সে টিচারের কাছে হেল্প চাইতে পারতেছে না, এতটাই ভীরু। তাই সে কি করলো, সে মানে শান্তভাবে মানে একটা কর্নারে বসে আছে। অর্থাৎ টিমিড হবে না, এটা না, টিমিড হবে রাইট অ্যান্সার। টিমিড হবে রাইট অ্যান্সার। তো এই ধরনেরই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর বেস করে না কোশ্চেনগুলোকে ওরা সেট করে। এখানে কি করতে লাগবে তোমাদের, যেটা আমি করাবো, ভোকাবটা শেষ করার পরে তোমাদের হিউজ পরিমাণ যখন আমি প্র্যাকটিস করাবো, তখন দেখবা যে তোমাদের প্রচুর প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পরীক্ষার হলেও করতে পারবে। তারপরে দেখো, এবার এখানে চলে আসো নতুন। এবার শাসন ব্যবস্থা এবং রাজনীতির উপর বেস করে কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি তোমাদের করাই। তার মধ্যে এই তিনটা খুব পরীক্ষায় আসে। একটা হচ্ছে অটোক্র্যাট, প্রনাউন্সিয়েশনটা দেখো অটোক্র্যাট। আর একটা হচ্ছে অটোক্র্যাসি বা অটোক্রাসি, অটোক্রেসি অনেকে বলবে, অটোক্রেসি বা অটোক্রাসি। আর একটা হচ্ছে নিওক্রাসি, নিওক্রাসি। এই তিনটা খুব ইম্পর্টেন্ট। শাসন ব্যবস্থা আর রাজনীতির উপর বেস করে এই তিনটা খুব আসে পরীক্ষায়, অটোক্র্যাট, অটোক্রাসি আর হচ্ছে নিওক্রেসি। তো যাই হোক, এদের ডিটেল আমরা আলোচনা করছি। প্রথমে এখানে চলে আসি, দেখো অটোক্র্যাট। অটোক্র্যাট, অটোক্র্যাট প্রনাউন্সিয়েশন এটা হবে। অটোক্র্যাট কথার অর্থ কোথা থেকে আসছে? অটো, অটো মানে হচ্ছে নিজে, নিজে, হ্যাঁ। আর ক্র্যাট মানে হচ্ছে শাসক, মানে নিজে শাসক, মানে নিজে যেটা বলবে সেটাই, কার কথা সে শুনবে না, নিজে যেই ডিসিশনটা নিবে, নিজে যেই বক্তব্যটা রাখবে, সেই বক্তব্যটাই অন্যান্য সবাইকে মানতে লাগবে। এই ধরনের শাসককে বলা হয় অটোক্র্যাট। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি স্বৈরাচারী শাসক। অটোক্র্যাট কথার অর্থ হচ্ছে স্বৈরাচারী শাসক। অটোক্র্যাট মানে স্বৈরাচারী শাসক। এমন একজন শাসক যিনি অন্য কারো মতামত বা পরামর্শ না নিয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো দেশ চালান, তখন সেই শাসককে বলা হয় অটোক্র্যাট। এক্সাম্পল কি? নাগরিকরা সেই নিষ্ঠুর স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। নাগরিকরা সেই নিষ্ঠুর স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। দ্য সিটিজেন্স, নাগরিকেরা, রিভলভড অর্থাৎ বিদ্রোহ করেছিল। এগেইনস্ট, বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? দ্য ক্রুয়েল, নিষ্ঠুর অটোক্র্যাট, মানে নিষ্ঠুর স্বৈরাচারী শাসক। এই অটোক্র্যাট কথার অর্থ হচ্ছে স্বৈরাচারী শাসক। পরে দেখো অটোক্র্যাসি। অটোক্র্যাসি, অটোক্র্যাসি এটা হবে প্রনাউন্সিয়েশন, অটোক্র্যাসি। অটোক্র্যাসি বিষয়টা কিরকম, মানে একজন একনায়ক বা ডিরেক্টরের দ্বারা পরিচালিত সম্পূর্ণ শাসন ব্যবস্থা বা সরকারকে অটোক্র্যাসি বলে। ব্যাপারটা হচ্ছে অটোক্র্যাট আর অটোক্র্যাসি বিষয়টা মোটামুটি সেম,
কারণ অটোক্র্যাট মানে হচ্ছে যে স্বৈরাচারী শাসক তাকে বোঝায়। আর অটোক্র্যাট যে শাসক চালায়, অর্থাৎ স্বৈরাচারী শাসক যে শাসন ব্যবস্থা চালায়, সেই শাসন ব্যবস্থা বা সরকারকে বলা হয় অটোক্র্যাসি। তাহলে অটোক্র্যাসি কথার অর্থ হচ্ছে স্বৈরতন্ত্র, আর এই স্বৈরতন্ত্র পরিচালনা করার জন্য যে শাসক রয়েছে তাকে বলা হয় অটোক্র্যাট। তাকে বলা হয় অটোক্র্যাট। ঠিক আছে? আচ্ছা, অটোক্র্যাসি দেশটি স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে পরিবর্তিত হয়েছিল। তাহলে দেশটা ছিল স্বৈরতন্ত্রে অর্থাৎ অটোক্রাসিতে ছিল, এবার এটা কিসে কনভার্ট হয়ে গেল? গণতন্ত্রে পরিণত হয়ে গেল, অর্থাৎ ডেমোক্রেসিতে কনভার্ট হয়ে গেল। দ্য কান্ট্রি চেঞ্জড ফ্রম অ্যান অটোক্রাসি টু এ ডেমোক্রেসি। ঠিক আছে? তাহলে অটোক্রাসি কথার অর্থ কি? অটোক্রাসি কথার অর্থ হচ্ছে স্বৈরতন্ত্র। নেক্সট দেখো নিওক্রেসি। নিওক্রেসি নিওক্রেসি এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা পরীক্ষার জন্য খুব ভালো মতো পড়বে। দেখো এটা অনেকবার এক্সামে আসছে। নিওক্রেসি, নিওক্রাসি। দেখো নিওক্রাসি কথার অর্থ হচ্ছে মানে কোনো অনভিজ্ঞ শাসক, অর্থাৎ প্রথমবার শাসক হয়েছেন, তার কোনো অভিজ্ঞতা নাই সেই বিষয়ে, একদম নতুন শাসক, এই ধরনের শাসককে বলা হয় নিওক্রেসি। মানে এই ধরনের শাসনকে বলা হয় নিওক্রেসি। মানে একদম পুরোপুরি নতুন, কিভাবে দেশ চালাতে লাগবে সেই বিষয়ে তার কোনো মানে নলেজই নেই। তো সেক্ষেত্রে যে শাসন চলবে সেটাকে বলা হয় অনভিজ্ঞদের শাসন। অনভিজ্ঞদের শাসন। ঠিক আছে? নিওক্রেসি। তাহলে এটাকে যদি আমরা দেখি, দেখো নিও মানে হচ্ছে নতুন। নিও মানে হচ্ছে নতুন বা অনভিজ্ঞ, যার কোনো এক্সপিরিয়েন্স নেই। সম্পূর্ণ অনভিজ্ঞ বা নতুন লোকেদের দ্বারা পরিচালিত কোনো শাসন ব্যবস্থাকে বলা হবে নিওক্রেসি। আচ্ছা, নিওক্রেসি অনভিজ্ঞ বা নতুন লোকেদের শাসনের কারণে, অর্থাৎ নিওক্রেসির কারণে নতুন কোম্পানিটি ক্ষতির মুখে পড়েছিল। সিম্পল হিসাব, যে যদি কোনো এক্সপিরিয়েন্সই না থাকে ওই ধরনের লোকদের হাতে যদি কোম্পানিকে দেওয়া হয়, কোনো একটা নতুন কোম্পানি দায়ভার দেওয়া হয়, তাহলে কি আলটিমেটলি ওই নতুন কোম্পানির ক্ষতিই হবে। ব্যাপারটা এইরকম। দ্য নিউ কোম্পানি সাফার্ড, নতুন কোম্পানিটি কি হচ্ছে? সাফার্ড, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভোগান্তির মধ্যে পড়েছে। কিসের জন্য? ডিউ টু নিওক্রেসি, মানে নিওক্রেসির দরুন বা নিওক্রেসির কারণে, অর্থাৎ অনভিজ্ঞ লোকদের শাসনের কারণে নতুন কোম্পানিটি কিসের সম্মুখীন হয়েছে? প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছে, সাফার্ড। ঠিক আছে? তাহলে নিওক্রেসি কথার অর্থ হচ্ছে কি? অনভিজ্ঞদের শাসন। তাহলে আমরা এখানে তিনটা এখানে পড়লাম। এক তো হচ্ছে কি পড়লাম বলো? অটোক্র্যাট। অটোক্র্যাট মানে হচ্ছে স্বৈরাচারী শাসক, আর স্বৈরাচারী শাসক যে শাসন ব্যবস্থা চালায় সেটাকে বলা হয় অটোক্রেসি। আর নিওক্রেসি মানে হচ্ছে অনভিজ্ঞদের শাসন, যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই। তো এবার এই তিনটার উপর বেস করে কোশ্চেন করে নিই। দেখো কোশ্চেন পরীক্ষায় কেমন আসে। এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন উইথ অ্যাবসলিউট পাওয়ার ইজ নোন অ্যাজ, কি হবে বলো? এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন মানে একজন ব্যক্তির, উইথ অ্যাবসলিউট পাওয়ার মানে ওই ব্যক্তিটা যেটা বলবে সেটাই শুনতে লাগবে, অন্য কারো কথা অনুযায়ী চলবে না সিস্টেম, তখন সেই সিস্টেম অফ গভর্নমেন্টকে কি বলা হয়? সেই শাসন ব্যবস্থাকে কি বলা হয়? অটোক্রেসি। তখন সেই শাসন অপশন ব্যবস্থাকে বলা সি। হয়, হ্যাঁ, সেই শাসন ব্যবস্থাকে বলা হয় অটোক্রেসি। অপশন নাম্বার সি হচ্ছে এখানকার সঠিক উত্তর। দাদা একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। বললাম যে শাসনটা চালাচ্ছে সে হবে অটোক্র্যাট, আর যে তার দ্বারা শাসন ব্যবস্থাটা হবে অটোক্রেসি, তাই তো? একদম একদম, আচ্ছা। শাসন ব্যবস্থাটা হচ্ছে, ধরো কোনো সরকার, ও মানে এমন মানে ওর মানে কোনো গণতন্ত্র নয়, মানে ও নিজের মতো করে সিস্টেমটাকে চালাচ্ছে। ধরো ভালো হোক মন্দ হোক, ও যেটা বলবে সেটাই সমস্ত পাবলিককে শুনতে লাগবে। পাবলিকদের এটা হিতের দিক থেকে আসুক, মানে ভালো কাজে আসুক খারাপ কাজে আসুক, সেই সরকার সেই বিষয়টা মানবে না। ও নিজে যেহেতু শাসন, মানে যেহেতু সিংহাসন পেয়ে গেছে বা সিংহাসনে আছে, তার জন্য নিজের মতো করে দেশ চালাবে, তখন তাকে বলা হবে স্বৈরাচারী শাসক, অর্থাৎ অটোক্র্যাট। আর তার এই যে শাসন ব্যবস্থাটা, এই শাসন ব্যবস্থাটাকে বলা হয় অটোক্রেসি। আচ্ছা, পরে দেখো 2 নম্বর প্রশ্নটার উত্তর করো।
এটা নিওক্রেসি হবে। গভর্নমেন্ট বাই নিউ অর ইনএক্সপেরিয়েন্সড অফিসিয়ালস, মানে এমন গভর্নমেন্ট, এমন সরকার অপশন বি যার কোনো এক্সপিরিয়েন্স নাই, তখন সেটাকে বলা হয় অপশন বি হ্যাঁ নিওক্রেসি। নিওক্রেসি একদম, নিওক্রেসি। তারপরে দেখো পরের প্রশ্নের উত্তর দাও। কোশ্চেন নাম্বার 3, এটার আনসার দাও। If a ruler has complete authority and takes decision without consulting anyone else, that person is অটোক্র্যাট হবে। হ্যাঁ এই যে ব্যাপারটা, মানে এমন শাসক, ইফ এ রুলার মানে যদি একজন শাসক হ্যাজ কমপ্লিটলি অথরিটি অ্যান্ড টেক্স ডিসিশন উইদাউট কনসাল্টিং এনিওয়ান এলস, মানে কার কি যায় আসলে না আসলে আমার কোনো যায় আসে না, আমি যেটা বলছি সেটাই তোমাকে শুনতে লাগবে, তার ডিসিশনে ফাইনাল ডিসিশন, সেই একমাত্র কমপ্লিট অথরিটি, আর কারো কথা শুনবে না, তখন সেই ব্যক্তিকে কি বলা হবে, তখন সেই ব্যক্তিকে বলা হবে অটোক্র্যাট। অটোক্র্যাট, তখন সেই ব্যক্তিকে কি বলা হবে, অটোক্র্যাট। তোমরা এই ওয়ার্ডগুলা প্র্যাকটিক্যাল লাইফে অনেক জায়গায় কাজে লাগবে, ইভেন ইন যখন তোমরা হ্যাঁ রাজনীতি বিষয়ে আলোচনাও করবা, তখন এই ওয়ার্ডগুলো অনেক সময় অনেকে দেখবা যে উচ্চারণ মানে বলে থাকে, ঠিক আছে, তখন এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। তো যাই হোক, শুধুমাত্র পরীক্ষার জন্য না, মানে বিভিন্ন ক্ষেত্রে এগুলা কাজে লাগে। ইংরেজিটা এমন একটা সাবজেক্ট, সেটা অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই কাজে লাগে। তো দেখো কোশ্চেন নাম্বার 4, ডিক্টেটর ডিক্টেটেড হবে। হ্যাঁ সিনোনিম অফ অটোক্র্যাট, সিনোনিম অফ অটোক্র্যাট কি হবে, ডিক্টেটর। মানে ডিক্টেটর কথার অর্থ হচ্ছে একনায়ক বা বা স্বৈরশাসক, তাই না? ডিক্টেটর কথার অর্থ হচ্ছে একনায়ক, একনায়ক। তো এটা হবে ডিক্টেটর। ঠিক, তো এগুলা হয়ে গেল। নেক্সট দাদা অপশন বি যেটা ছিল ওটার মানে কি নেক্সট দেখো। দাদা? হ্যাঁ বলো অপশন বি যেটা ছিল ওটার মানেটা কি? কোনটার কথা বলছো এখানে? ওই যে আগের লাস্ট কোশ্চেনটা, হুম লাস্ট যে কোশ্চেনটা করালে ওটার সেকেন্ড অপশনটা, হুম ওটা মিনিংটা কি? কোনটার যে কথা বলছো তুমি? তো আগের পেজে কোশ্চেনটা আনো। কোনটা কোথায় স্কলার পরে চলে গেল। ডিক্টেটর, ডিক্টেটর মানে একনায়ক। না না ওটা না, নিচেরটা অপশন বি যেটা। ও নোভাইস, হ্যাঁ এটা মানেটা কি? নোভাইস। দেখো ভাই, নোভাইস কথার অর্থ হচ্ছে তোমার ব্যাপারটা এরকম, নো ভাইস ওয়ার্ডটা কোথা থেকে আসছে, এটা আমি রুট ওয়ার্ড দিয়ে বলি, তাহলে তাহলে বুঝতে পারবে। এটা রুট ওয়ার্ডটা এরকম আসছে, আহ, তোমার নোপ থেকে আসছে, নোফ। নোপটা হচ্ছে রুট ওয়ার্ড, ঠিক আছে। এই নোপ কথার অর্থ হচ্ছে নিউ, নতুন। এই নোপ কথার অর্থ হচ্ছে নতুন, নতুন, ঠিক আছে। আর নোভাইস কথার অর্থ হচ্ছে যে কাজে একদমই নতুন। নোভাইস কথার অর্থ হচ্ছে যে কাজে একদমই নতুন, যে ও তার মানে এটা তো তোমার নিওক্রেসির সিনোনিম হয়ে যাচ্ছে। কাজে একদমই নতুন, হ্যাঁ নিওক্রেসি, যে কাজে একদমই নতুন সেটা হচ্ছে নোভাইস বলা হয়, নোভাইস। মানে যার কোনো এক্সপিরিয়েন্স নাই, মানে কোনো ধরো হুম। আহ, কোনো এক্সপিরিয়েন্স নাই, জাস্ট কাজে আসছে নতুন একদমই, তাকে কাজ শেখানো হবে, তারপরে সে কাজ করবে, তখন সেটাকে বলা হয়, তাকে বলা হয় নোভাইস, যে কাজে একদমই নতুন, নোভাইস। বুঝতে পারছো? আবার নোভাইস হ্যাঁ, শব্দটা বুঝলাম। আরেক অর্থেও ব্যবহার করা হয়, মানে বোকাবকি মানে কাউকে বোকা দেওয়ার জন্য নোভাইস ওয়ার্ডটা অনেক সময় ব্যবহার করা হয়। নোভাইসের আরেকটা বাংলা মানে হচ্ছে আনাড়ি, এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি না, ভাই তুই তো খুব আনাড়ি রে,
কিছুই জানিস না এটা। তো নোভাইস ওয়ার্ডটা মানে এই অর্থে অনেক সময় ব্যবহার করা হয় বোকা দেওয়ার জন্য কাউকে, নোভাইস। তো যাই হোক, কাউকে আর বোকা টোকা দিতে যাইও না, নোভাইস এই ওয়ার্ডটা বলা হয়, নোভাইস অর্থাৎ আনাড়ি। আচ্ছা, জ্ঞান, সাহিত্য আর ভাষা এর উপর বেস করে আমরা করি। দেখো স্কলার, স্কলার প্রনাউন্সিয়েশনে কি হবে? স্কলার। আচ্ছা, এটার প্রনাউন্সিয়েশন কি হবে? পেডান্টিক, পেডান্টিক, পে পি পে ডি এ ড্যান টি আই সি, পেডান্টিক। আচ্ছা, তারপরে এটার উচ্চারণ কি হবে? এই উচ্চারণটা অনেকে ভুল করতো, তাই না বলো? এই উচ্চারণটা অনেকে ভুল করতো। প্লেজারিস্ট, প্লেজারিস্ট, অনেকে বলবে প্লেগিয়ারিস্ট, অনেকে বলে প্লেজিয়ারিস্ট, এরকম। এটার প্রনাউন্সিয়েশনটা হবে প্লেজারিস্ট। কি হবে ঠিক প্রনাউন্সিয়েশন কি এটার? প্লেজারিস্ট, প্লেজারিস্ট। আচ্ছা, আর এটা উচ্চারণটা হবে ব্যালাড, ব্যালাড। আর এটা উচ্চারণ হবে জারগান, জারগান, জারগান। এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে এক্সটেম্পোরি, এক্সটেম্পারি বা এক্সটেম্পারি, এক্সটেম্পারি। ঠিক আছে? তো তারপর দেখো স্কলার, স্কলার কথার অর্থ হচ্ছে বিদ্বান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তিদের স্কলার বলা হয়। যিনি যিনি কোনো একটি নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান রাখেন, যিনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান রাখেন এবং দীর্ঘকাল ধরে পড়াশোনা বা গবেষণা করছেন, তাকে কি বলা হয়? স্কলার। তো যেমন ডক্টর সেন ভারতীয় ইতিহাসের একজন বিখ্যাত পণ্ডিত, মানে উদাহরণ আমরা যদি এক্সাম্পল যদি দিই, ডক্টর সেন ভারতীয় ইতিহাসের একজন বিখ্যাত পণ্ডিত, তাহলে ডক্টর সেন ইজ এ ফেমাস স্কলার, ইজ এ ফেমাস স্কলার অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতীয় ইতিহাসে ডক্টর সেন হচ্ছেন একজন বিখ্যাত পণ্ডিত। তাহলে স্কলার কথার অর্থ কি? স্কলার কথার অর্থ হচ্ছে পণ্ডিত বা বিদ্বান ব্যক্তিদের আমরা কি বলবো? স্কলার বলে থাকবো। নেক্সট, এটার প্রনাউন্সিয়েশন কি হবে? এটার প্রনাউন্সিয়েশন হবে পেডান্টিক, পেডান্টিক। আচ্ছা, পেডান্টিক বিষয়টা কি রকম? ধরো মানে ধরো কেউ কোনো কিছু মানে মোটামুটি ভালো জানে, কোনো সাবজেক্টে মোটামুটি ভালো দক্ষতা আছে। এবার তার যে দক্ষতা আছে সে অডিয়েন্সের সামনে অর্থাৎ স্টুডেন্টদের সামনে তার থেকে বেশি দেখানোর চেষ্টা করে। তার মানে ও দেখানোর চেষ্টা করে ও অনেক বেশি জানে, ওই সাবজেক্টে তার ডেপথ অনেক বেশি, বাট অ্যাকচুয়ালি যদি দেখা যায় তার ওই সাবজেক্টে তার ডেপথ হচ্ছে মানে মিডিয়াম লেভেলের ডেপথ আছে, কিন্তু সে দেখাতে চায় তার মানে অভিজ্ঞতা অনেক বেশি, তার এক্সপিরিয়েন্স অনেক বেশি, তার নলেজ অনেক বেশি, এই সাবজেক্টে তার উপরে কেউ নাই। অনেকে আছে কি না এরকম অনেক টিচার, তো তাদেরকে বলা হয় পেডান্টিক, অর্থাৎ পাণ্ডিত্য অভিমানী, অর্থাৎ কিছু শিখেছে কিছু জানে সেটার অভিমান করা, সেটাকে বলে পেডান্টিক, পাণ্ডিত্য অভিমানী। খুব ভালো একটা ওয়ার্ড, এটা অনেক সময় পরীক্ষায় দেয়, মনে রাখবে। পেডান্টিক কথার অর্থ হচ্ছে পাণ্ডিত্য অভিমানী। লেখার বা কথার মাধ্যমে যিনি নিজের জ্ঞান বা পাণ্ডিত্য অন্যের কাছে একটু অতিরিক্ত, এই যে ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, একটু অতিরিক্ত জাহির বা প্রদর্শন করতে পছন্দ করেন, মানে যতটা জানে তার থেকে বেশি দেখানোর চেষ্টা করো, তখন সেই ব্যক্তিকে বলা হয় পাণ্ডিত্য অভিমানী ব্যক্তি, অর্থাৎ পেডান্টিক পারসন, পেডান্টিক, পেডান্টিক বলা হবে। তাহলে পেডান্টিক এটার একটা এক্সাম্পল যদি আমরা নিই, তার লেখাটি বড্ড পাণ্ডিত্যপূর্ণ এবং সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন, মানে হিজ রাইটিং ইজ টু পেডান্টিক, মানে এত পাণ্ডিত্যপূর্ণ, মানে এতটাই বেশি পাণ্ডিত্যপূর্ণ অ্যান্ড হার্ড ফর কমন পিপল টু আন্ডারস্ট্যান্ড। যেমন বঙ্কিমচন্দ্রের লেখা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা এত সহজে কিন্তু সবাই ওটাকে উদ্ধার করতেই পারবে না। মাইকেল মধুসূদন দত্তের লেখা এত সহজে উদ্ধার করা মুশকিল। তো পেডান্টিক পারসন, পেডান্টিক। আচ্ছা, পেডান্টিক মানে হচ্ছে পাণ্ডিত্য অভিমানী। এটা অনেক সময় নেগেটিভ অর্থে ইউজ হয়, আর অনেক সময় এটা আবার এই যে ওয়ার্ডটা এটা পজিটিভ অর্থেও কিন্তু ইউজ হয়। পেডান্টিক মানে যখন তার সাহিত্যের যে ধরন, তার সাহিত্যের যে গুণগত মান এত হাই লেভেলের থাকবে যেটা সবার পক্ষে বোধগম্য নয়, তখন সেটাকে পেডান্টিক বলা হয়। ঠিক আছে? আর যদি ব্যক্তি বিশেষে বলি, যিনি অতিরিক্ত দেখানোর চেষ্টা করেন তাকেও পেডান্টিক বলা হয়। মানে নেগেটিভ সেন্সেও ইউজ হতে পারে, পজিটিভ সেন্সেও ইউজ হতে পারে এই পেডান্টিক ওয়ার্ডটা। হ্যাঁ,
পর দেখো প্লেজারিস্ট। প্লেজারিস্ট প্লেজারিস্ট কথার অর্থ হচ্ছে মানে কি হয়, অনেকে অন্যের লেখা চুরি করে না, মানে অনেক অন্যের আইডিয়া, অন্যের চিন্তা ভাবনা, অন্যের লেখা চুরি করে নিয়ে ওটা নিজের নামে চালিয়ে দেয়, যে হ্যাঁ এটা আমি লিখছি, এই কন্টেন্টটা আমার বানানো, এই সূত্রটা আমার তৈরি করা। তখন তাকে বলা হয় সাহিত্য চোর বা লেখা চোর। সেটাকে বলা হয় প্লেজারিস্ট। কি বলা হয়? প্লেজারিস্ট। তার প্লেজারিস্ট কথার অর্থ হচ্ছে লেখা চোর বা সাহিত্য চোর। ব্যাপারটা কিরকম? যিনি অন্য কোনো লেখকের লেখা, চিন্তা ভাবনা বা আইডিয়া চুরি করে নিজের নামে চালিয়ে দেন, তখন সেটাকে বলে প্লেজারিস্ট। এক্সাম্পল কি? ছাত্রটিকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ সে অন্যের লেখা চুরি করেছিল। দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড বিকজ, কেন? দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড মানে ছাত্রটিকে শাস্তি দেওয়া হয়েছিল বিকজ কারণ হি ওয়াজ এ প্লেজারিস্ট, কারণ সে কি ছিল? প্লেজারিস্ট ছিল, অর্থাৎ অন্যের লেখা সে চুরি করেছিল, তার জন্য তাকে কি দেওয়া হয়েছে? পানিশমেন্ট দেওয়া হয়েছে। তাহলে প্লেজারিস্ট কথার অর্থ হচ্ছে অন্যের লেখা চুরি করা। তারপর দেখো বেলাট। বেলাট বেলাট কথার অর্থ হচ্ছে কবিতার আকারে ছন্দ মিলিয়ে বলা কোনো ছোট গল্প বা লোকগাথা, যা সাধারণ গানের মতো করে গাওয়া হয়, তখন সেটাকে বেলাট বলে। অর্থাৎ বেলাট কথার অর্থ হচ্ছে গীতি কবিতা। গীতি কবিতাকে বলা হয় বেলাট। ঠিক আছে? গায়কটি একজন বীর রাজাকে নিয়ে একটি ঐতিহ্যপূর্ণ গীতি কবিতা গেয়েছিলেন। দ্য সিঙ্গার পারফর্মড এ ট্র্যাডিশনাল ব্যালেট। ট্র্যাডিশনাল ব্যালেট অর্থাৎ ঐতিহ্যবাহী গীতি কবিতা তিনি পারফর্ম করেছিলেন, তিনি গিয়েছিলেন। কার সম্পর্কিত? অ্যাবাউট এ ব্রেভ কিং, একজন সাহসী রাজার। অর্থাৎ কোনো একটা সাহসী রাজার ধরো জীবন বর্ণনা করছে ওই গীতি কবিতার মাধ্যমে, এটাই বলতে চেয়েছে। তাহলে বেলাট কথার অর্থ হচ্ছে গীতি কবিতা বা গাথা গীত। আচ্ছা, জারগান। নেক্সট আমরা আসলাম জারগান। জারগান জারগান বিষয়টা কীরকম? কোনো নির্দিষ্ট পেশা বা দলের মানুষের ব্যবহৃত এমন ভাষা বা শব্দাবলী যা বাইরের সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর বা বোঝা কঠিন, তখন সেটাকে বলে জারগান বলা হয়। বা দুর্বোধ্য ভাষা বা অপভাষা তুমি বলতে পারো, মানে দুর্বোধ্য ভাষা, যে ভাষাকে বোঝা খুব কঠিন। দেখো ব্যাপারটা এইরকম, যারা আমরা ধরো ধরুন এমনি কলেজের জেনারেল লাইনে পড়াশোনা করি, তারা কি আমরা কি যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তাদের ল্যাঙ্গুয়েজকে আমরা ঠিকঠাক করে বুঝতে পারবো? মানে তারা যদি তাদের ওই ইঞ্জিনিয়ারিং টার্মগুলোকে ইউজ করে, তখন আমরা কিন্তু সেটাকে বুঝতে পারবো না। ব্যাপারটা এইরকম হয়। তখন সেটাকে বলা হয় জারগান। জারগান হলো দুর্বোধ্য ভাষা, মানে কারো টার্মেটোলজি অন্যজনের কাছে পুরোপুরি অচেনা বা অজানা এবং সেটাকে উপলব্ধ করা পসিবল না, তখন সেটাকে বলা হয় জারগান। বুঝতে পারছো? দুর্বোধ্য ভাষা জারগান সেটাকে বলা হবে। কারণ আমি এই চিকিৎসার দুর্বোধ্য পরিভাষা বা ভাষা বুঝতে পারছি না, আমি এই চিকিৎসার দুর্বোধ্য পরিভাষা বা ভাষা বুঝতে পারছি না। কারণ মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছেন তারাই ওই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে, কিন্তু সবার পক্ষে কি পসিবল? পসিবল না। প্রেসক্রিপশন সবাই দেখতে পারে? পারে না। তার পিছনে এটাই কারণ, জারগান। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস মেডিকেল জারগান। আমি এই চিকিৎসার দুর্বোধ্য পরিভাষা কি করতে পারছি না? বুঝতে পারছি না। আচ্ছা, তারপর দেখো এটার প্রনাউন্সিয়েশন কি হবে? এক্সটেম্পারি বা এক্সটেম্পরি বা এক্সটেম্পোরও অনেক সময় বলে। হ্যাঁ, অনেকে এক্সটেম্পোরও বলে, এক্সটেম্পোর বললেও ভুল নয়, এক্সটেম্পারি বা এক্সটেম্পর। বিষয়টা কি? এক্সটেম্পার বা এক্সটেম্পারি কথাটার অর্থ হচ্ছে আগে থেকে কোনো প্রস্তুতি বা নোট না নিয়ে মঞ্চে দাঁড়িয়ে সরাসরি দেওয়া কোনো বক্তব্য, স্পিচ, যেটা যেটা স্বামী বিবেকানন্দের ছিলেন। মানে স্বামী বিবেকানন্দের এই একটা বিশেষ গুণ ছিল, মানে যে কোনোরূপ কোনো নোটের ব্যাপার নেই, কোনোরূপ কোনো প্রিপারেশনের ব্যাপার নেই, ডিরেক্টলি
দাঁড়িয়ে মানে কোনো একটা টপিক নিয়ে অনর্গল ভাষণ দিতে পারতেন। অর্থাৎ উপস্থিত বক্তৃতা এটাকে বলা হয় এক্সটেম্পর। সে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছিল। হি ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য এক্সটেম্পর স্পিচ কম্পিটিশন। সে এক্সটেম্পর স্পিচ কম্পিটিশন মানে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বক্তৃতা দেওয়া, মানে এইরকম একটা কম্পিটিশন হয়েছে, সেই কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ সে জিতেছে। তো যাই হোক, আমরা যতদূর পড়লাম ওটাকে একবার দেখে নিই। তাহলে কি কি পড়লাম আমরা? এক তো পড়লাম স্কলার মানে পণ্ডিত বা বিদ্বান ব্যক্তি। দুই পেডান্টিক মানে হচ্ছে যার পাণ্ডিত্যের অভিমানী, অর্থাৎ বেশি জানে বেশি ভাব, এইরকম একটা ব্যাপার। কিংবা এমন কোনো সাহিত্য যে সাহিত্য অন্যের পক্ষে উদ্ধার করা এত সহজে পসিবল না, অর্থাৎ সাহিত্যের ডেপথ অনেক বেশি, সেক্ষেত্রে পেডান্টিক অর্থটা ইউজ হয়। প্লেজারিস্ট কথার অর্থ হচ্ছে অন্যের কোনো লেখা কপি করা, সেটা প্লেজারিস্ট। ব্যালেট কথার অর্থ হচ্ছে লোকগাথা বা গীতি, কবিতা। আর জার্গান কথার অর্থ হচ্ছে মানে কোনো ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজকে কি উদ্ধার করা পসিবল না, সেটাকে বলে জার্গান, মানে অন্যজনের পক্ষে ওটা বোধগম্য নয় সেটা আর কি। আর এক্সটেম্পর কথার অর্থ হচ্ছে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে মানে কোনো একটা টপিকের উপর বক্তৃতা দেওয়ার যে বিষয়টা, অর্থাৎ উপস্থিত বক্তৃতা যেটা, সেটাকে এক্সটেম্পর বলে। দেখো এবার প্রশ্নগুলির উত্তর করো দেখি প্রত্যেকে। দেখো এই প্রশ্নটার উত্তর করো। এ পারসন হু স্টিলস দ্য থটস, আইডিয়াস অর রাইটিংস অফ অ্যানাদার, মানে একজন ব্যক্তি যে স্টিল কথার অর্থ হচ্ছে চুরি করা। হ্যাঁ, চুরি করে, কি চুরি করো? থটস চিন্তা ভাবনা, আইডিয়া মানে ধারণা মানে কনসেপ্ট, আর রাইটিং মানে লেখা, অফ অ্যানাদার অন্যজনের, পাসেস দেম অফ অ্যাজ দে আর ওন, কিন্তু ওটাকে জাহির করে বা অন্যের সামনে ওটাকে দাবি করে যে নিজের নামে, হ্যাঁ এটা আমি লিখেছি। ইজ কল্ড অ্যান্ড, তাকে কি বলা হবে বলো? অপশন বি হবে। প্লেজারিস্ট। হ্যাঁ প্লেজারিস্ট, হ্যাঁ প্লেজারিস্ট, একদম রাইট, ঠিকই বলেছো, তাকে বলা হবে প্লেজারিস্ট। অন্যের লেখা কি করা? অন্যের লেখা হচ্ছে চুরি করা, প্লেজারিস্ট বলা হবে। ঠিক বলেছো, প্লেজারিস্ট। অপশন নাম্বার বি হচ্ছে এখানকার সঠিক উত্তর, প্লেজারিস্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নটাকে দেখো। চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর স্পিচ ফর পারফরমেন্স ডেলিভার্ড উইদাউট এনি প্রায়র প্রিপারেশন, মানে পূর্বের কোনো প্রস্তুতি ছাড়াই মানে একটা বক্তব্যকে কি করা? পারফর্ম করা, মানে একটা বক্তব্যকে ডেলিভার করা, একটা বক্তব্য প্রদান করা, দেওয়া। অপশন সি এক্সটেম্পর। এক্সটেম্পর, অপশন সি। হ্যাঁ এক্সটেম্পর, ঠিক এক্সটেম্পর, ঠিকই বলেছো, এক্সটেম্পর। দেখো তোমরা এই টাইপের আসলে পরীক্ষায় পারবে না বলো আমাকে? পারা যাবে কি যাবে না এই ধরনের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসলে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পেডান্টিক? পেডান্টিক শব্দটার অর্থ কি? প্রত্যেকে পড়ো, পড়ার পর বুঝে আমাকে উত্তরটা বলো। পেডান্টিক শব্দটার অর্থ কি হবে এখানে? পেডান্টিক, এমনি পেডান্টিক মানে কি বলো তো? এমনি পেডান্টিক মানে হচ্ছে অভিমানী। হ্যাঁ অভিমানী। কি অভিমানী? পাণ্ডিত্য অভিমানী, যে আমি বেশি জানি, আমি বেশি জানি, মানে অ্যাকচুয়ালি অতটা ডেপথ না থাকা সত্ত্বেও সে জাহির করে যে আমি অনেক বেশি জানি, আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি, তখন সেটাকে বলে পেডান্টিক। ঠিক বলেছো। দাদা অপশন বি। অপশন বি স্যার। অপশন বি। অপশন বি একদম। সামওয়ান হু ইজ ওভারলি কনসার্নড উইথ মাইনর ডিটেলস অ্যান্ড রুলস টু ডিসপ্লে নলেজ, মানে মাইনর ডিটেলস অ্যান্ড রুলস টু ডিসপ্লে নলেজ। সামওয়ান হু ইজ ওভারলি কনসার্নড মানে কোন একজন যে ওভারলি কনসার্নড মানে অতিরিক্ত সচেতন বা অতিরিক্ত জানাতে চায় কি বিষয়ে? মাইনর ডিটেলস, কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা ডিটেলস, মানে মাইনর ডিটেলস, মেজর ডিটেলস না, মাইনর ডিটেলস অ্যান্ড রুলস আর ডিসপ্লে টু ডিসপ্লে নলেজ, এটা হবে এখানকার রাইট অ্যান্সার। ঠিকই বলেছো, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হবে। পরের প্রশ্নটার উত্তর করো, কোশ্চেন নাম্বার 4। জার্গন। হ্যাঁ এ অপশন হবে। হ্যাঁ, স্পেশাল ওয়ার্ডস or expression used by a profession or group that are difficult for others to understand, মানে স্পেশাল কিছু ওয়ার্ড
বা স্পেশাল কোনো এক্সপ্রেশন যেটা যারা প্রফেশন বা গ্রুপের কেউ ইউজ করে থাকে, যেটা অন্যজনের পক্ষে কি বোঝা যথেষ্ট কঠিন, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে জার্গান বলা হয়, জার্গান। যেমন ডাক্তারের প্রেসক্রিপশন সবাই দেখে বুঝতে পারবে না যে কি লেখা আছে, তাই না? তাহলে ওটা জার্গানের মধ্যে পড়ে গেল। বা সায়েন্সের কিছু টার্ম আছে যে টার্মগুলো দেখে অন্য কেউ উদ্ধার করতে পারবে না ওই টার্মের মানেটা কি। যেমন ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, এই যে ওয়ার্ডগুলি রয়েছে, যারা ম্যাথামেটিক্সের তারাই একমাত্র বুঝতে পারে ডেরিভেটিভ মানে কি, ইন্টিগ্রেশন মানে কি। ম্যাথামেটিক্সের নলেজ নেই বা মানে অত লেভেল পর্যন্ত ম্যাথামেটিক্স করেনি, ধরো তাদেরকে যদি বলা হয় ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করো, ওরা এটার মানেই বুঝবে না কিছু, তখন সেটা হবে জার্গান। ঠিক বলেছো। পরে দেখো কোশ্চেন নাম্বার 5, এটার উত্তর করো। কোশ্চেন নাম্বার অপশন বি বেলার। কোশ্চেন নাম্বার 5 কি বললে? এ পোয়েম, ऑप्शन बी হ্যাঁ, অর সং ন্যারেটিং এ স্টোরি ইন শর্ট স্ট্যান্জাস ইজ কল্ড, এটাকে ব্যালেট বলা হবে, ব্যালেট। পরে করো। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, এখানে লেখাটা একটু ভুল হয়েছে, টাইপিং এ ভুল হয়েছে। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কলার, এরকম হতো, আমি ওই ওয়ার্ড শব্দটা লিখি না, যাই হোক। স্কলার, স্কলার মানে কি হবে বলো? এখানে না তোমরা এক কাজ করো, ইয়ে করো, মানে এলিমিনেশন মেথড কাজে লাগাও। বাকিগুলোর অর্থ তোমরা জানো, যেটার অর্থ জানতে না সেটা অলরেডি আলোচনা করে ফেলছো তোমরা, একজন জিজ্ঞাসা করেছে। নভিস মানে হচ্ছে যার কোনো এক্সপিরিয়েন্স নাই, একদম নতুন, নবাগত, তাকে নভিস বলা হয়। তারপর প্লেজারিস্ট, প্লেজারিস্ট কথার অর্থ তোমরা একটু আগে বললে, কি বলো প্লেজারিস্ট কথার অর্থ কি? প্লেজারিস্ট, লেখাচোর। लिखा तो লেখাচোর, ঠিক। টিমিন মানে ভীরু বা ডরপোক। তাহলে বাকি একটা অপশনই থাকছে, ऑप्शन बी হ্যাঁ, ইন্টেলেকচুয়াল বা একাডেমিশিয়ান। একাডেমিশিয়ান বা ইন্টেলেকচুয়াল, এটা মানে হচ্ছে পণ্ডিত ব্যক্তি বা পাণ্ডিত্য, বা পণ্ডিত ব্যক্তিকে, পণ্ডিতকে বলা হয় স্কলার, স্কলার পারসন। স্কলার কথার অর্থ হচ্ছে ইন্টেলেকচুয়াল বা একাডেমিশিয়ান, একাডেমিশিয়ান। তারপর দেখো, এটা হচ্ছে তোমাদের 35 হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা নেক্সট ডে করব। এই যে আইন আর অপরাধ অন্যান্য বিষয় যেটা আছে সেটা করব। এইভাবে হতে থাকে মোটামুটি তোমাদের ইংরেজিতে আর 3টা ক্লাস আমি নিব, তাহলে 1 ওয়ার্ড সাবস্টিটিউশনের ম্যাক্সিমাম পোর্শনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যেগুলা বারবার পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের কমন পড়ে যাবে। এতটুকু বলি যে তোমাদের যদি ঠিকঠাক ওয়েতে, মানে আমি যা পড়াচ্ছি সেটা যদি পড়তে পারো, আশা করি পরীক্ষায় তোমরা কিন্তু ভোকাব কমন পাবে। ঠিক আছে, কিন্তু করতে লাগবে আমার সাথে সাথে, থাকলে এত দূর তোমাদের ইংরেজিটা।